আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। অন্য অন্য ভাই বোনদের নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো আছেন বিশ্বাস করি। আমি মিজানুর রহমান। আমি কিছু কথা বলার জন্য আজকে বসছি। কিছুদিন যাবৎ 3-4 মাস হবে প্রায় ভারত পণ্য বয়কট বা ইসরায়েলি পণ্য বয়কট এটা নিয়ে তুমুল সমালোচনা, আলোচনা, বিভিন্ন যুক্তি তর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সরাসরি যে যেভাবে পারছে করছে। তো এই আলোচনা সমালোচনা শুনতে শুনতে আমার কিছু নিজের কাছে কিছু প্রশ্ন, কিছু ব্যাখ্যা, নিজের কাছে কিছু ব্যাখ্যা আছে, কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আর নিজের কিছু করণীয় বা নিজের কিছু বিবেকের চিন্তাধারাও এখানে যোগ হয়েছে। তো আজকে যেটা বলবো হচ্ছে ভারত পণ্য বয়কট বা ইসরায়েলি পণ্য বয়কট কোনো এক ব্যক্তি বলল, এটা শুরু করে দিলাম বা শুরু যারা করেছে এটাকে ঠিক বা আমাদের বিবেক কি বলে? আমাদের তো বিবেক, চিন্তাধারা, বুদ্ধি, জ্ঞান সব কিছু আছে। আমাদের বিবেক চিন্তা যদি বলে হ্যাঁ ঠিক আছে করব, যদি বলে না ঠিক নেই তাহলে করব না। কারো কথায়, কারো প্রয়োজনে, কারো দলের স্বার্থে আরেকটা দেশ বা আরেকটা জাতিকে বা কিন্তু কোনো ব্যক্তি হোক তাদেরকে যে কোনো দিক থেকে আঘাত করা, শুধু শুধু আঘাত করা বা আঘাত করা ঠিক না। তো আমাদের বিবেক যদি বলে হ্যাঁ ঠিক তাহলে করব, আর যদি বলে না ঠিক না তাহলে করব না। কারো প্ররোচনায় আমরা এইসব করব না। তো আমার বিবেক চিন্তায় যেটা বলে সেটা হচ্ছে, উদাহরণ দিলে সবচেয়ে বোঝার ক্ষেত্রে সবচেয়ে ভালো, সবচেয়ে সহজে শর্টকাটে বোঝা যায়। যেমন ধরুন আপনার এক চাস্তো ভাই বা দূর সম্পর্কের ভাই আপনার বাড়ির পাশে একটা মুদি দোকান দিয়েছে, আর হচ্ছে পাশের গ্রামও মুদি দোকান আছে, আপনার দূর সম্পর্কের আত্মীয়রও আছে। তো আমাদের সুস্থ মস্তিষ্কে যেটা বলবে বা স্বাভাবিক যেটা চিন্তাধারা সেটা হচ্ছে, তো আমাদের ঘরের থেকে বের হয়ে যেটা কাছে পাবো সেটাই বা সেই দোকানে যাওয়া উচিত, সেটাই কেনা উচিত। এটা আমাদের স্বাভাবিক জ্ঞানে বলে। আর দূরে যাব না, হয়তো বা অনেক দূর, মানে হয়তো গাড়ি ভাড়া লাগতে পারে, হেঁটে যেতে হয়, পরিশ্রম লাগতে পারে, সময়ের একটা ব্যাপার আছে। সেই জন্য স্বাভাবিক একটা দৃষ্টিভঙ্গিতে হচ্ছে আমরা পাশের দোকানেই কিনবো বা পাশের রাস্তার দোকানে কিনবো। এটা হচ্ছে সম্পর্ক বাদ দিলেও আমরা পাশাপাশি দোকানদার বা কাছে যেটা পাই সেটাই কেনার চেষ্টা করি বা কিনি, আমরা দূরে যাই না। আর যদি সম্পর্কের ক্ষেত্রে বলি, তবুও তো সেখানে যাওয়া উচিত না। আমাদের বিবেক বলবে না, আমার ভাইয়ের দোকান বা আত্মীয়র দোকান আমরা দূরে যাবো কেন, কাছের থেকে কিনবো। হিসেবে দূরে থাকলেও আমাদের আত্মীয়র থেকে কিনা উচিত, যদি আমাদের মানে বিবেকে বলে যে কাছে হয়তো বা অন্য দোকান আছে, দূরেরটা গেলে আমাদের ভাই বা আমাদের এলাকার মানুষ উপকার হবে, এলাকার দোকানদার উপকার হবে, তবু দূরে গিয়েও কিনা উচিত বা আমরা কিনি অনেক সময়। যদি আমাদের সম্পর্কে অনেকজনের সাথে ভালো থাকে বা আত্মীয় থাকে, যে দূরে গিয়েও কষ্ট হলেও ওনার একটু লাভ হবে, তাহলে আমরা কিনে আসি, সেই হিসাবে যাই। আর যদি আর এটা যেহেতু আমার বাড়ির পাশে, আরও প্লাস পয়েন্ট হচ্ছে আমার আত্মীয় সম্পর্ক খাতিরে মানে বাড়ির পাশে হিসাবে, সেই হিসাবেও আমার কেনা উচিত বা কিনি আমরা, সেটা সচরাচর আমরা করি, কিনে থাকি। তাহলে আমরা দূরে যাব কেন? দূরে যাওয়া তো মানে স্বাভাবিক জ্ঞানে বলে না। তাহলে অথবা যদি দূরে যাই
তাহলে ওনার সাথে হয়তো বা আমার যে আত্মীয় বা এলাকার মানুষের তার চেয়ে অনেক সম্পর্ক ভালো বেশি, তার থেকে আমার কোনো হয়তো বা সুবিধা নেওয়ার আছে নেই, এজন্য যাব। হয়তো বা সে আমাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে, এভাবে আমার কাছে নিলে আমি একটা কিছু উপহার বা গিফট বা কিছু একটা বিনিময় আছে, সেই হিসাবে লাভ অনুযায়ী আমাদের সুবিধা অনুযায়ী আমরা দূর থেকে পণ্যটা যদি কিনতে পারি এই স্বার্থে। আর এটা হলো স্বাভাবিক জ্ঞান। হ্যাঁ, আর যদি এর চেয়ে বেশি হার্ডে যাই, তো স্বাভাবিক নর্মাল একটা বিষয় বুঝালাম, এর চেয়ে বেশি যদি আপনার একটা ব্যাখ্যা যাই, তাহলে যদি আমার ওই গ্রামের মানুষ আমাদের গ্রামের মানুষকে ওনাদের পাশে গেলে বা আপনাদের বাড়ির কাছে গেলে শুধু শুধু ধরেন আপনার ভাইকে বা আপনার আত্মীয় স্বজনকে শুধু শুধু মেরে দেয়, চর থাপ্পড় দিয়ে দেয়, যেভাবে মেরে দেয়। আর অন্যান্য জিনিস আছে সুযোগ সুবিধা ওনারা আমাদের এখান থেকে নেয়, গ্রাম থেকে নেয়, আমাদের গ্রাম থেকে দেয় না। সেটা হলে তো ওনার আরও যাবার উচিত না, যে না আমাদের এলাকার মানুষ শুধু শুধু মেরে দেয়, আমরা অন্যায় করি না, কিছু করি না, আবার এত দূরে গিয়ে পূর্ণ কিনবো, রাতে প্রায় শত্রুর মতো। সেটা এক লাখ বিষয়। আর চরথাপ্পরে যদি না যাওয়া উচিত, বা একটা শত্রু বা বিরোধী পক্ষ আমাদের বুঝানো বা বুঝি আমরা আমাদের বিরোধী পক্ষ বা আমাদের শত্রুপক্ষ, আর এর চেয়ে বেশি যদি ক্ষতি করে, চরথাপ্পরের বদলে কেউ যদি খুন করে ফেলে, আহত করে ফেলে, তাহলে তো আরও যাওয়ার প্রশ্ন না। সেটা যদি আমার যেই ধর্মের হোক, ওনারা যেই ধর্মে হোক বা আমরা যে ধর্মেরই হই, যদি পাশের গ্রামে আমাদের এরকম একটা ক্ষতি করে, তা আমরা যাব না। আমাদের পাশের গ্রাম ন্যূনতম কমন সেন্স থাকলে, যে আমাদের একটা গ্রাম, যেহেতু আমরা আমাদের গ্রামের মানুষ বিভিন্ন জাতি ধর্মের মানুষ আছে, অন্তত একটা নিজের একটা মানে বিবেক আছে যে আমাদের ক্ষতি করে আমরা যাব না বা কিনবো না। তার ভিতরে হচ্ছে মেরে ফেলে ডাইরেক্ট, তাহলে তো আরও যাওয়ার প্রশ্ন না, তাহলে কিনাও দরকার নেই। তাহলে আপনার কেন আমরা ভারতের পণ্য বয়কট করব? আসলে ভারত আমাদের এর চেয়ে 14 গুণ বেশি ক্ষতি করতেছে। সেটা মানুষ মারা হোক, সাংস্কৃতিক হোক, আপনার কালচার হোক, বিভিন্ন মিডিয়া যুগে হোক, সব দিকে আমাদের ক্ষতি করতেছে। যেমন সিরিয়ালের যে কালচারটা, সেটা হচ্ছে আমার ঘরে আমি কন্ট্রোল করতে পারি না, তাদের কালচারের যে নাটকগুলি হয় তারা দেখবে, সেটা অত্যন্ত ভয়ানক। অনেকগুলি মাঝে মাঝে কষ্ট হইলেও দেখতে হয় বাসায় বা শুনতে হয়, আমাদের নাটকে যা শিখায়, যা দেখায়, যা বোঝায়, তো অনেক কোনো কিছু শিকার নেই। তো সেইভাবে আমাদের ক্ষতি করতেছে। আরও বিষয় আছে, যেমন আমি বলে নিই, ইসরায়েলের পণ্য বা বিদেশি পণ্য এখানে আমাদের বয়কট করা উচিত। সেসব আগে কেন ভারতের পণ্য বয়কট করা উচিত? আর ভারতের পণ্য বয়কট আমরা করতে পারবো কি না, বিভিন্ন মানুষ বলে, করলে কী কী ক্ষতি হবে, কতদিন লাগবে, বা আমাদের বিকল্প কোনো ওয়ে আছে কি না, বা এটার কি সমাধান। আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু সমাধানের উত্তর আমার কাছে আছে। এটা হয়তো যদি কারো লাগিয়ে নিতে পারে, না নিয়ে শুনে চুপ করে নিজে নিজে প্রতিবাদ করলেও হয়। কারো যদি মনে হয় না ছোট্ট জ্ঞানের মানুষের থেকে কেন বুদ্ধি নেব, তাহলে যে প্রকাশ না করে সেটা নিতে পারে, মানে সেটা পরিচালনা করতে পারে, প্রয়োগ করতে পারে। সেটা ধাপে ধাপে আসবো। তাহলে কার পণ্য আগে বয়কট করা উচিত, এটার সমাধান কি, আমাদের দেশে আসলে কি এগুলি বা পণ্য তৈরি করা সম্ভব, বা আমাদের সেই মেধা আছে, সেই বিস্তারিত আমি একটু পরে আসতেছি। সেটা ছিল যে ইসরায়েলি আমাদেরও শত্রু।
তাহলে শত্রুরও কিছু আছে, ক্যাটাগরি আছে। শত্রু ক্যাটাগরির প্রতি কিছু আপনার যারা আমাদের কম ক্ষতি করে তারা একটু মানে কম ক্ষতিকারক শত্রু, আর যারা বেশি ক্ষতি করে তারা হলে বেশি ক্ষতিকারক, তারা আমাদের জন্য ভয়ঙ্কর। তাহলে ইসরায়েলের জন্য আমরা তাহলে মানে সবাই বলি, সচরাচর সবাই বলি ইসরায়েলি বয়কট করবো, ইসরায়েল আমাদের মুসলমানদেরকে মারতেছে, বা আমেরিকা আমাদের মুসলমানদেরকে মারে, বিভিন্ন অন্য ধর্মের মানুষরা আমাদেরকে মারে, তাদের পণ্য বয়কট করা উচিত। বিভিন্ন বক্তারা ওপেনলি বলে, দেখা দেয় মানে সচরাচর সব জনগণই বলতে সাহস পায় যে ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত বা বয়কট করব। কিন্তু ইসরায়েল আর ভারত এদের পার্থক্য কী? কেন আমরা আগে ভারতেরটা বা দুটোটাই আমরা বয়কট করবো কেন? কারণ ভারতেরটা কেন এত মানে চোরসেরভাবে করবো? কারণ ইসরায়েল হচ্ছে আমাদের মারতেছে, ঠিক আছে, মুসলমানদের মারতেছে, আমাদের আঘাত লাগে, খুলে যায়, আমাদের বিবেক বলে আমাদের কিছু করা উচিত। আর একটা কথা বলে নিই, তাহলে একটা মনে পড়েছে হাদিস বা ইসলামের কথা, যেটা বলে আমাদের কেউ যদি দোষ করে বা অন্যায় করে আর কেউ যদি সেটা সহ্য করে, সমান অধিকার, মানে সমান হচ্ছে আমরা দোষী। তাহলে ইসরায়েল হচ্ছে দোষ করছে, ভারত দোষ করছে, আমরা শুধু সেটা সহ্য করি, তাহলে সমান দোষী। আমরা অন্যায়ের প্রশ্রয় দিচ্ছি, সেই হিসেবেও দোষী। অন্যকে সহযোগিতা করছি, সেই হিসেবে দোষী। তাহলে হাদিস কী আছে? আপনার কেউ যদি অন্যায় করে তাহলে সরাসরি তাকে বাধা দাও, নিয়ম আছে। সরাসরি বাধা দিলে যদি না পারি, আমার শক্তিতে না হয় বা আমার সামর্থ্যের মধ্যে না পড়ে, তাহলে মুখে বলার চেয়ে পরে হচ্ছে মনে মনে ঘৃণা করা। এটা হচ্ছে 3টা ধাপ আমার জানার মতে। তাহলে এটা 3টা ধাপের ভিতরে আমাদের এই একটা ধাপ হচ্ছে মনে মনে যে ঘৃণা করা বা মনে মনে ইয়ে করা, সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা মনে মনে বা অদৃশ্যভাবে আমরা পণ্য ব্যবহার করতেছি বা নিজে করতেছি, ওনারা দেখতেছে না, কিন্তু ওনাদের ক্ষতি হচ্ছে, বা মানে একটা অন্যায়ের প্রতিরোধ হচ্ছে। সেটা হচ্ছে পণ্য বয়কট করার মাধ্যম দিয়ে। তাহলে সেই হিসাবে আমাদের ইসলামিক মাইন্ডের মানুষ হিসেবে বা আমাদের মুসলিম হিসেবে আমাদের হচ্ছে নৈতিক দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা বা অন্যায়কে সাপোর্ট না দেওয়া। অন্যায়ের যেভাবে পারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। সেই হিসাবে আমাদের পণ্য বয়কট করা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে, সেটা আমরা পারি। আর যেটা অন্য যেটা আমরা হয়তো বা নাও করতে পারি আপাতত, তো আমাদের সাথে যেটা আছে সেটাই করা উচিত। এটা ইসলাম তাই বলে। তো সেটাই হিসাবে সবাই বেছে নিয়েছে। যেমন উদাহরণ যদি বলি, কারোর সাথে যদি আমরা এলাকার বা শত্রুতা যদি কারোর সাথে সৃষ্টি হয়, যদি আমরা সরাসরি তার সাথে না পারি, তাহলে অনেক সময় দেখা যায় অন্ধকারে উনি যাচ্ছে, অথবা আমি লাঠিতে হোক বা যেভাবে আঘাত করে হোক তাকে আঘাত করি, সে আমাকে না দেখতে পারে, দেখলে তো অথবা আমি তার সাথে শক্তিতে পারবো না বা তাদের ক্ষমতায় পারবো না, তাহলে আঘাত করে চলে আসলাম। তাহলে কী হলো? উনি মার খেলো, কিন্তু বলতে পারলো না কারোর সাথে, বা বললেও আমাকে আইডেন্টিফাই করতে পারবে না যে আমি মারছি। হিসেবে দেখা যায় আমার যে জিতটা, আমার যে খাইসটা, আমি এটা মিটাতে পারলাম, তার যে ক্ষতিটা আমি করতে পারলাম। তো পণ্য বয়কট অনেকটা সেরকম। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে, যেমন আমি কারোর সাথে পারছি না, সে হয়তো বা ভিড়ের মধ্যে আছে, তো আমি পিছন থেকে তাকে ঠুয়া যেটা বলে সে ঠুয়া মারলাম, ঠুয়া মারে আমি হয়তো ঘুরে গেলাম অন্য দিকে, আমাকে বলতে পারলো না, আবার আমার দিকে করছে,
পিছন থেকে আরেকজন মারলো, কিন্তু তার প্রতিপক্ষে যারা থাকে আর কি, তো সেরকম যে আমি মার দিব, আমাকে ধরতে পারবে না, আবার আমাকে চিহ্নিতও করতে পারবে না, কিন্তু আমি মার খাবো। সেটা হচ্ছে এরকম পণ্য বয়কটের মানে ধরনটা আমাদের সেরকম কাজে লাগে। তারা মার খাচ্ছে, বলতে পারতেছে না। বাংলাদেশে ধরেন ইন্ডিয়ান বা ইসরায়েলি বা বিদেশি পণ্য যেটা, সেটা আমরা বয়কট করতে পারছি, কিন্তু আমরা আমাদেরকে ধরে কেউ বলতে পারবে না যে তুমি বয়কট করো, তুমি বয়কট করো, তোমাদের অ্যাকশন নিব বা কোনো বিচার করব, সেটা বলতে পারতেছে না, মোটামুটি বলতে সহ্য করতে পারতেছে না। সেটা একটা অনেক মানে সাকসেসফুলি আঘাত পাচ্ছে আমার মনে হয় যেটা। তো এটা আমাদের করা উচিত আমার মনে হয়, যেটা সেই বিবেক বুদ্ধি হিসাবে বা আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে আমাদের জ্ঞানে যেটা বলে সেটা করা উচিত। আর হচ্ছে তাহলে যে ভারতের পণ্য কেন আগে বয়কট করবো, ইসরায়েলেরটাও করবো, ভারতেরটা কেন বেশি করে আগে করবো? ভারত আমাদেরকে বেশিভাবে ক্ষতি করতেছে, পাশের দেশ হিসাবে, পাশের গ্রাম ধরেন যেভাবে হিসাবে আমাদের থেকে সব কিছু সুযোগ সুবিধা নিচ্ছে, বিনিময়ে তারা আমাদের সব অনেক অসুবিধা করে দিচ্ছে। নদীর পানি বলেন, তারপর আপনার সীমান্ত বলেন, সাংস্কৃতিক বলেন, রাজনৈতিক বলেন, সব দিক থেকে আরও অনেক দিক আছে, যা খাতা কলমে লিখে লিস্ট করলে অথবা এক্স্যাক্টলি বলা যাবে কীভাবে ক্ষতি করতেছে। তো ভারতের কেন আগে বেশি? তখন আমি একটা উদাহরণ দিই। আমাকে কেউ যদি রিমান্ডে নেয়, এমন অত্যাচার করে মানে শারীরিকভাবে, তাহলে অথবা অনেক রিমান্ডকারী বলে যে আমাকে একবারে মেরে ফেলেন, এত মার দিয়েন না, তাহলে তো আমার ব্যথা বা কষ্ট কম হবে। তাহলে ভারত আমাদেরকে পানি মারতেছে না, আবার পানি মারতেছে না, কিন্তু নানানভাবে অসুখের মতন, যেমন আপনার ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, তারপরে কিডনি সমস্যা, নানান ধরনের সমস্যা সৃষ্টি করতেছে আমাদের দেশের ভিতরে। যেমন আমাদের রোগের মতো, আমাদের দেহে যেভাবে অনেক ধরনের রোগ থাকলে যেভাবে কষ্ট লাগে, তখন আমরা বলি না আল্লাহ এত রোগ আমাকে দিয়েছে, তো আল্লাহ আমাকে এত রোগ না দিয়ে একবারে নিয়ে যাও, সে বলো, তবে আমার এত কষ্ট সহ্য হয় না। তাহলে ভারত হচ্ছে আমাদের এইভাবে কষ্ট দিচ্ছে, নানান মধ্যে রোগ ব্যাধি মতন যে তারা ক্ষতি করতেছে আমাদের দেশে, নানান ধরনের ক্ষতি হচ্ছে, দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে। সেটা হচ্ছে বড়। আর কেউ আমাকে একবারে মেরে ফেলে, আমার একবারে আঘাত একটু বেশি পেলাম, কিন্তু আমি একবারে শেষ হলাম, বারে আঘাতটা আমার লাগলো না। তো হিসাবে ইসরায়েল আমাদের অথবা 3-4 মাস ধরে মারতেছে ফিলিস্তিনি ভাইদের, তাহলে তো 30-40 হাজার মানুষ মেরেছে, সেটা একবারে 3-4 মাসের ভিতরে একবারে বোমা হামলা করে ঘুরে মেরে ফেলতেছে। সে একটা আমাদের এক ভালো, খারাপের এক ভালো, যে আমাদের একবারে মেরতেছে, তিলে মারতেছে না। তাহলে হয়তোবা এখান থেকে কি হয়তোবা ফিলিস্তিনের যারা যুদ্ধ আছে, হামাস বা অন্যান্য সংগঠন যারা আছে, হিজবুল্লাহ, তারা হয়তোবা এক সময় হয়তোবা এটার প্রতিবাদ করতেছে, অথবা এক সময় জয়ী হয়ে যাবে। তাহলে অথবা একবারই যা মারার মারলো, তারপরে অথবা তারাও মারলো, তাহলে ভয় পায়ে হোক যে হোক বন্ধ হয়ে গেল। তাহলে 30-40 হাজার 50 হাজার মানুষ মেরে ফেললো 5-6 মাসে, তাহলে একবারে মেরে ফেললো, ব্যথাও কম, ক্ষতিও কম। তারপরে ভবিষ্যতে মারার আশঙ্কাও কম। যদি এখানে আমরা মুসলমানরা বিজয়ী, হামাস বা অন্যান্য সংগঠনরা যদি জয়ী করে ফেলে, ভবিষ্যতে কিন্তু ভয় পাবে যে তাদেরকে আর মারা যাবে না বা চেষ্টাও করবে না। তাহলে 3-4 হাজার বা 50 হাজার মানুষ, যেটা বললাম, ধরে মেরে ফেললো মুসলিম ভাইদের, বোনদের। তাহলে ভারত কীভাবে মারতেছে? আমার কাছে এই রেকর্ড অথবা নাই বা ইতিহাস আমি জানি না। শুরু থেকে এই পর্যন্ত
ভারত আমাদের মুসলিম ভাইদের ওনাদের দেশে বা আমাদের সীমান্তে কতগুলি মেরেছে হিসাব আছে কারোর কাছে? কারোর কাছে হিসাব থাকলে এটা আমাকে অথবা একটু জানিয়ে দেবেন, আমার ভালো হবে পরবর্তী উদাহরণ দেওয়ার জন্য। অনেক বেশি হবে, লাখ লাখ হবে। আবার আমাদের ক্যান্সারের মতন বা বিভিন্ন রোগের মতন আমাদের দেশে বিভিন্ন ধরনের পদক্ষেপ বা বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে মিলে মানুষকে নিয়ে, হ্যাঁ, আমাদের দেশের মানুষকে নিয়ে তাদেরকে আমাদের মাঝে শত্রু হিসেবে বানিয়ে দিচ্ছে, শত্রু হিসেবে তাদেরকে দিয়েও মারাচ্ছে, তারাও মারতেছে। তাহলে এইভাবে রোগ মানে বিভিন্ন ধরনের রোগ দিয়ে বাংলাদেশটাকে শেষ করে ফেলতেছে দীর্ঘমেয়াদী। আবার প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যদি সরাসরি মারার কথাও বলি, তাহলেও অনেক দেশের থেকে, অনেক ইহুদি দেশের থেকে আমার মনে হয় বেশি হবে। তাহলে কেন নয় আমাদের ভারতের বিপক্ষে আগে আমাদের না দাঁড়ানো? কেন আমরা দাঁড়াতে দিচ্ছি? কারণ কি? কারণ হচ্ছে অন্যান্য দেশের প্রতিনিধি অথবা আমাদের দেশের কিছু মানুষের সাথে মিশে শত্রু হিসাবে কাজ করে না, কিন্তু ভারতের মানুষ কিছু আমাদের এখানে আছে, আমাদের দেশের মানুষদের কিছু আমাদের শত্রু বানিয়ে ওনারা আমাদের ক্ষতি করতেছে, বা আমরা যদি এদের প্রতিরোধ করি তাহলে হয়তো আমাদের ক্ষতি করবে। তারা আমাদের আশেপাশে আছে, তারা তো আমাদের দেশে আছে, সেই ভয়ে আমরা বলি না, সেই ভয়ে আমাদের কাজ করে। আর অন্যান্য দেশেরটা হয়তো বা নাই, এই জন্য আমাদের বলতে কোনো সাহস নেই, আমাদের সেদিকে সাহসটা বাড়ে। কিন্তু তারা তো একবারে মেরে ফেলে, আর ভারত তো আস্তে আস্তে মারতেছে। তাহলে ইসরায়েল কি বাংলাদেশে আক্রমণ করতে পারবে না? ইসরায়েল বাংলাদেশে আক্রমণ করতে পারবে। আর ভারতও এটা একবার আক্রমণ করাচ্ছে, এই আস্তে আস্তে যে ক্ষতি করছে এটা অনেক গুণ বেশি ক্ষতি। এটা আক্রমণ চালাচ্ছে ওনারা শুরু থেকে। তাদের দেশে আমাদের মুসলিম ভাইদের গোস্ত রাখার জন্য, গোস্ত খাওয়ার জন্য, হিজাব করার জন্য, ধর্ম পালন করার জন্য, মানে যে ধরনের বাধা আছে, যে ধরনের যত শাস্তি আছে, মেরে ফেলা ধরে, অত্যাচার ধরে, মসজিদ ভেঙে ফেলা, এমন কোনো অন্যায় নাই তারা মুসলিম ভাইদের সাথে, বোনদের সাথে করে না। তাহলে আমাদের এই রোজ রমজান মাসেও 5 জন মানুষ মেরে ফেলছে বিএসএফ গুলি করে। তাহলে আমাদের সেটা কি আমাদের ভাই বোন না? তাদের কি মৃত্যু আমাদেরকে অন্তরে নাড়া দেয় না? আমাদেরকে কিছু করা উচিত না? আচ্ছা, আমরা কি বীরের জাতি না ভিতর জাতি? আমাদের তো এই রমজান মাসে বদর যুদ্ধের ইতিহাস আছে মুসলমানদের। 1000 উপরের অধিক শত্রুপক্ষ আর 313 জন সাহাবী, তারা কিন্তু বিজয়ী হয়েছে। আর আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীজি যুদ্ধ করেনি? তাদেরকে সংখ্যা দেখে, তাদেরকে শক্তি বিবেচনা করে তারপরে কি যুদ্ধ নেমেছে? না, মুসলিম জাতি যুদ্ধে নেমে তারপরে দেখে কার কত কি আছে ক্ষমতা, সেটা সংখ্যা বা অস্ত্র সরঞ্জাম দিয়ে বিবেচনা করে তারপরে মাঠে নামা বা নামছে, এরকম কোনো উদাহরণ নেই। তাহলে আমরা সেই যে নবী যুদ্ধ করছে বিধর্মীদের বিপক্ষে, আর সেই নবীর মধ্যে আমরা বিধর্মীদের দাসত্ব পালন করতেছি। তাহলে আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত, আমাদের কিছু করা উচিত নাকি কিছু করা উচিত না? কিছু করলে হয়তোবা রুখে দাঁড়ালে হয়তোবা বেশি দিন লাগবে না তাদেরকে প্রতিরোধ করা। আর যদি রুখে না দাঁড়াই তাহলেই তো আমাদের এইভাবে ভারত আমাদের তিলে তিলে শেষ করবে,
একটা সময় পুরোপুরিভাবে দখল নিয়ে নেবে বাংলাদেশ, আর অন্যান্য দেশেরা মুসলিমদের হয়তোবা বোমা টোমা মেরে এটা এইভাবে হয়তোবা বিধর্মীদের বিজয় সুনিশ্চিত হবে। আর যদি না করি আমরা কি ভবিষ্যতে বাঁচতে পারবো? তারা কি আমাদেরকে সেই সম্মানে রাখবে যে আমরা যুদ্ধ করি নাই বা আমরা ইয়া করি নাই, ঠিক আছে, আমাদের পক্ষে আমাদের সাথে তোমরা মিলেমিশে থাকো, তোমাদের সেই সুবিধা দেব বা ইয়ে করবো? ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিণত আসতেছে সামনে। আজকে তো আমাদের সরাসরি ইয়া লাগতেছে না, সরাসরি ক্ষতি বা করছে সেটা বুঝতে পারছি না, অনুভব করতে পারতেছি না, কিন্তু ধীরে ধীরে যেটা মারছে, তিলে তিলে যেটা করতেছে সেটা কিন্তু আমাদের যারা বুঝি তারা ঠিকই বুঝতেছে, আর যারা বুঝে না তাদেরকে বোঝা উচিত আমাদের এইভাবে তিলে তিলে শেষ করে ফেলতেছে। তাহলে এই জন্য ভারতেরটা আগে অন্য বয়কট করা আমাদের উচিত, আমাদের সেই আঘাতটাই আমাদের দেওয়া উচিত, সেটা আমাদের আপাতত সামর্থ্যের মধ্যে আছে। আর বাঙালিরা তো বীরের জাতি, বাঙালিরা তো এরকম কাপুরুষের জাতি ছিল না। 1971 সালে তো পাকিস্তানের অনেক অস্ত্রশস্ত্র ছিল, বাঙালিদের তো ছিল না। তাহলে কেন বাঙালিরা যুদ্ধে নেমে গেলো? তাদের তো ওরকম সাহসই ছিল। তো 50 বছর পর এসে আমরা গিয়ে কাপুরুষে পরিণত হলাম। আমাদের অস্ত্র আছে, আমাদের সেনাবাহিনী আছে, জনশক্তি আছে, তাহলে আমরা আমাদের দাসের মতন বানিয়ে ফেলেছি। ওই যে কিছু কিছু পিকচারে দেখায় না, একটা হাতি একটা চেয়ারের ভিতরে বাধা থাকে, আর হাতি বুঝতেছে না যে ওর এত শক্তি আছে, ও যাচ্ছে না, মনে করছে বাধা আমি পারবো না। আরে টান দিয়ে দেখি না, আমরা ঘুরে দাঁড়িয়ে দেখি না, একবারে হয়তো বা কিছু সংখ্যক হয়তো মারা যাবে, তুলে তুলে না মারা গিয়ে হয়তোবা শেষ হয়ে যাব। কিন্তু তবুও আমরা তো দাসত্ব মানতে চাই না, দাসত্ব বীরপুরুষরা নিবে না, দাসত্ব মেনে নিবে না, দাসত্ব কালচার সেটাও চায় না। কিন্তু আমাদের তো রুখে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তো দেখতে হবে, না দাঁড়িয়ে তো উপায় নেই। ভবিষ্যৎ অনেক অনেক ক্ষতির দিকে যাচ্ছে। এখনই সময় আমরা যেই প্রতিবাদ নিয়ে শুরু করছি সেটা দিয়ে প্রতিবাদ করা উচিত। আস্তে আস্তে হয়তো বা আমাদের প্রতিবাদের ভাষা, প্রতিবাদের শক্তি, প্রতিবাদের সাহস বৃদ্ধি পাবে। আমরা এর পরবর্তীতে যে কোনো প্রতিবাদ করতে পারবো, আমাদের চর্চা হবে। অনেক 1971 সালের আগে মানে পরে তো আর শক্তির সাহসের দেখায় নেই অন্য দেশের সাথে, আবার হয়তো এটা চর্চা হবে, উজ্জীবিত হবে। তো সেটা করা উচিত, যে কোনো দলের হোক, যেই ধরনের হোক, যেই মানে কালচারের হোক, যেই রাজনৈতিক মানুষই হোক বা যেই দলের হোক, আমাদের মুসলিম হিসাবে, আমাদের দেশপ্রেম হিসাবে, আমাদের যদি বীরত্বের রক্ত থাকে শরীরে, কাপুরুষের রক্ত না থাকে, তাহলে আমাদের প্রতিবাদ করা উচিত। আর যদি কাপুরুষের রক্ত থাকে, আর যদি তাদের থেকে আমরা কোনো বেনিফিট পাই, হয়তো পায় কিছু সংখ্যক মানুষ পায়, কিছু সংখ্যক মানুষের জন্য বৃহত্তর সংখ্যক মানুষের ক্ষতি করা, এটা তো আমাদের বা তাদের বিবেকে হওয়া উচিত, মানে বিবেকের চিন্তাধারা হওয়া উচিত না যে আমাদের একটু স্বার্থের জন্য আমাদের পুরো দেশটাকে শেষ করে ফেলবো। আমার মনে হয় না তাদের বিবেক এমন এতটা বিকৃত, এতটা জঘন্য। তাদের অবশ্যই বিবেক আছে, ভালো বিবেক আছে। আর যদি মানে আমাদের বিবেক যদি সুস্থ না থাকে, আমাদের বিবেক যদি অসুস্থ থাকে, তাহলে হয়তো বা করা উচিত। কিন্তু আমাদের বিবেক অসুস্থ না, আমাদের বিবেক হয়তো বা বিকৃত, বা আমাদের স্বার্থের জন্য কিছুটা হয়তো বা বিক্রি অন্যান্য দেশের কাছে। কিন্তু সে থেকে ফেরা উচিত, সে থেকে না ফেললে হয়তো ভবিষ্যতে আরও কিছু ভয়ঙ্কর কিছু দেখতে হবে। তো সেই জন্য বলবো, আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ভাষা শেখা উচিত, প্রতিবাদের সূচনা করা উচিত।
আমরা বীরের জাতি সেটা অপমান করা উচিত। মুসলিমরা বীরের জাতি সেটা দেখানো উচিত মানুষের। তাহলে এই হামাস যে যুদ্ধ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে, হামাসের কিন্তু অনেক শক্তি নেই, কিন্তু সাহসটাই অনেক। সাহস হইল অনেক কিছু। একটা দেশ বড়, একটা দেশের অনেক সামরিক শক্তি বা অনেক অস্ত্র সজ্জিত, সেই হিসাবে না। একজন মানুষের সাহসে মুসলিমরা অনেকখান থেকে বিজয় হয়েছে। মুসলিমদের সাহসটা অনেক বছর যাবৎ ধামাচাপা দিয়ে রাখছে। এখন সাহসটা উজ্জীবিত করা উচিত, পুনরায় জেগে ওঠা উচিত সাহস নিয়ে। তাহলে হয়তো বা সম্ভব, অসম্ভবের কিছুই নেই, এখানে সম্ভব। আর কিছু কিছু মানুষ বলতেছে আমাদেরকে এই মুহূর্তে বর্জন করলে আমাদের কি ক্ষতি হবে বা পারবো কি না। তাহলে একটা উদাহরণ দিই। করোনার সময় কিন্তু সব বন্ধ ছিল। করোনার সময় লকডাউনে সব বন্ধ ছিল। ভারত কিন্তু মানুষের চিকিৎসার জন্য যায়নি বা অনেক হাসপাতালেও যায়নি। তো হাসপাতালে না গেলে বা ভারত যাওয়ার অপশন নাই, সেইখানে কিন্তু অনেক নর্মাল ডেলিভারি হয়েছে। আর যেখানে অ্যাভেলেবেল অপশন, আমার দ্বারের কাছে হাসপাতাল, বিদেশে ইন্ডিয়া গেলে চিকিৎসা নিতে পারি বা চিকিৎসা অ্যাভেলেবেল, সব কিছু আমার অ্যাভেলেবেল থাকলে আমার একটা জিনিস তৈরি করা বা একটা জিনিস করা, সেটা চেষ্টা করি না, আমরা উদ্বুদ্ধ হই না সেই জিনিসের প্রতি। যেমন করোনার সময় যাইনি আমরা, তাদের নর্মাল অনেক ডেলিভারি হয়েছে, এরকম রেকর্ড হয়েছে, কারণ অপশন নাই। আর এখন বাঙালিদের অনেক অপশন, তো এই দেশে বন্য, সেই দেশে বন্য, সব দেশে বন্য। তাহলে অপশন আছে বিধায় আমরা চেষ্টা করি না ভালো কিছু তৈরি করার জন্য বা আমাদের দেশে নিজস্ব প্রোডাক্ট তৈরি করার জন্য। আমাদের কি জ্ঞান বুদ্ধি নাই? আমরা কি এরকম রেকর্ড নাই আমাদের যে আমরা কিছু তৈরি করতে পারি? আছে তো অনেক কিছু। যদি খুঁজে দেখেন বাঙালিরা কী কী তৈরি করতে পারছে, তাহলে জ্ঞান বুদ্ধি যদি না থাকে, আমাদের যদি মেধা না থাকে, তাহলে আমরা কীভাবে তৈরি করলাম? আমাদের ট্যালেন্ট যদি না থাকে, তাহলে বিশ্বজয়ী হাফেজ কীভাবে আমাদের দেশে হয়? বিশ্বজয়ী ক্রিকেটার কীভাবে আমাদের দেশে হয়? শান্তিরক্ষা মিশনে কেন, কীভাবে আমাদের দেশের মানুষ, সেনাবাহিনী কীভাবে যায়, তারা করে এখানে চাকরি করে? অবশ্যই সাহস, শক্তি, ট্যালেন্ট সব কিছুই আছে, কিন্তু আমাদের দেশে এটা প্রয়োগ করার মতো অ্যাভেলেবেল প্রতিষ্ঠান নেই, বা মেধা যার আছে তাকে যে উৎসাহ দিব বা তাকে যে আমরা বাহবা দেব, সেটাও আমরা করি না। সেটা আমরা অন্য দেশের বা অন্য মানুষের কালচারে পড়ে, তাদের পরামর্শে বা তাদের নির্দেশনায় আমাদের দেশের মেধা, শিক্ষা সব কিছুই কীভাবে ধ্বংস করা যায় সেই হিসাবেই আমরা পরিচালিত করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের যেভাবে আমাদের অন্যান্য যা আছে দেশের উন্নয়ন যে সেক্টরগুলি থাকে, সবগুলি আমরা সেইভাবে পরিচালনা করি, যাতে আমরা উন্নত জাতি হিসেবে তৈরি না হতে পারি। আমরা তাদের দাসত্ব দাসত্ব হিসেবে মেনে নিয়ে আমরা বাস করতে পারি, সেই হিসেবে আমরা পরিচালিত হই। তাহলে আমাদের তো সব কিছুই আছে। তাহলে উদাহরণ দিলাম, তাহলে আমরা কেন নয়? আমাদের এখানে যথাযথ সম্মান দেওয়া হয় না, যথাযথ পরিচালনা, মেধা বিকাশের কোনো করা হয় না, সব কিছু খারাপের একটা হয়। আরেকটা উদাহরণ দিই, যেটা ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। সেটা যদি আমার দেশের হোক বা আমার পরিবারের হোক, আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে যেটা এটা ভালো, এটা খারাপ। ইন্ডিয়ার বিভিন্ন কালচার যেটা খারাপ আমাদের দেশে, সিনেমা, নাটক টাটক, ওগুলি, পোশাক যত কিছু আছে, বা গুনাহের যে কালচারগুলি আছে, সেগুলি কিন্তু আমরা ঠিকই ফলো করি, কিন্তু ভালো কালচারও কিন্তু আছে, সেটা ফলো করি না। যেমন ভালো কালচারের ভিতরে তাদের দেশের অনেক গরিব মানুষ বা অনেক নিচু জাতের মানুষও, তাদের কিছু যদি ট্যালেন্ট থাকে, তাদের বিভিন্ন ধরনের রিয়েলিটি শো হয়, অনুষ্ঠান হয়, তাদেরকে ডেকে এনে তাদের মেধাটা, তাদের ট্যালেন্টটা প্রচার করা হয়, সেখানে প্রচার করতে দেয়। তাদের গার্জেনকে ডাকা হয়,
তাদের সামনে তাদের আরও কিছু অনুদান বা তাদেরকে সহযোগিতা করা হয়। আর তাদেরকে যে অনুষ্ঠানে ডেকে এনে একটা সম্বর্ধনা দিয়ে মা বাবাকে আর তাকে এই যে একটা সম্মাননা দেওয়া হয়, তাদের এই সম্মাননা, এই মানে অনুপ্রেরণা তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেটা কিন্তু ভারতে আছে, এটা বাংলাদেশে নেই। ভালোটা আমরা করি, যাদের ট্যালেন্ট আছে তাদেরকে একটা এরকম প্রতিষ্ঠান করি, তাদেরকে ট্যালেন্ট আরও ট্যালেন্ট যাতে তারা আরও বৃদ্ধি করতে পারে, তাদের মা বাবাকে ডেকে তাদেরকে উৎসাহ দিই। আমাদের দেশের মা বাবারা তো ভালো কিছু হলে উৎসাহ দেয় না, ধরো এটা কী হবে, এটা কী করবো, খালি চাকরি করো, ব্যবসা বা আবিষ্কার এগুলোর দিকে নেই। তো আমাদের ওই যে দাসত্বর সিস্টেমে বানিয়ে ফেলেছে, এবং তারা কিন্তু ঠিকই করতেছে, ভালো দিক, কিন্তু আমাদের দেশে সেটা বলে চর্চা হচ্ছে না, শুধু হচ্ছে খারাপটার চর্চা। তাহলে ভালোটার চর্চা অবশ্যই হওয়া উচিত। তাদের দেশে ভালো আছে, খারাপও আছে, খারাপটা বর্জন করা উচিত, ভালোটা অবশ্যই চর্চা করা উচিত। তাদের দেশে একটা জিনিসের মূল্য বৃদ্ধি পাইলে তারা আন্দোলন করে, তাদের আন্দোলনকে সম্মান দিয়ে সেই দেশের সরকার সেই রেট কমাইতে বাধ্য থাকে। কিন্তু আমাদের দেশে সেটা নেই, সেটা আমরা ভালো করি, সেটাতে করবো না। আরও আছে অনেক ভালো দিক, তো খারাপ দিকটা কেন আমরা ফলো করি? ভালো দিকটা করি, সবারই খারাপ ভালো আছে, তাহলে কেন করবো না? আর বাঙালির তো শ্রেষ্ঠ পুরস্কার বা শ্রেষ্ঠ জাতি হিসাবে ওয়ার্ল্ডে র্যাঙ্ক করছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাহলে আরেকটা উদাহরণ, যেমন দুর্নীতি করা কিন্তু অনেক কষ্ট, অনেক প্ল্যান করতে হয়, অনেক বুদ্ধি করতে হয়, অনেক কিছু খরচ করতে হয়। কিন্তু ভালো কাজ করা কিন্তু এত কষ্ট না। ট্যালেন্ট কিছু আবিষ্কার করা অতটা কষ্ট না, যতটা কষ্ট আপনার খারাপ কাজ করা, চুরি ডাকাতি করা। চুরি করতে করতে কত ধরনের প্ল্যান, কত ধরনের টেনশন, কত ধরনের ভয় থাকে। ভালো কাজ করতে কিন্তু এত ভয়, এত টেনশন, এত কিছু থাকে না। তাহলে আমরা যদি খারাপে বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারি, ভারতেও অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হব। বিশ্ব চ্যাম্পিয়ন আছে কিছু দিক থেকে, আর অন্য দিকেও, প্রোডাক্ট তৈরির দিকেও আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আর হচ্ছে আবিষ্কারের দিকে, যেটা মানুষকে মানে কাছে থাকলে বা মানে আমরা হাতের কাছে থাকলে, হাতের নাগারে থাকলে, সব কিছু সাধ্যের ভিতরে থাকলে যেমন কিছু আবিষ্কার করার চেষ্টা করি না বা আগ্রহ দেখাই না, তেমন হামাসের একটা উদাহরণ আমি দিই। হামাসের কিন্তু ওরকম অস্ত্র নেই, তাদের অস্ত্র নেই বিধায় তারা কিন্তু পাইপ কেটে, বিভিন্ন পানি লাইনের, গ্যাসের লাইনের পাইপ টেপ কেটে নিজেরা অস্ত্র বানিয়ে কিন্তু যুদ্ধ করতেছে সফলভাবে। তাদের কিন্তু নেই দেখি কিন্তু তারা বিকল্প অপশন খুঁজে নিজেরা আবিষ্কার করার চেষ্টা করে, আর এজন্য পারেও। আর আমাদের তো অ্যাভেলেবেল আছে, এই জন্য আমরা চেষ্টাও করি না, চেষ্টা করে পারিও না। যদি আমাদের কাছে বন্ধ করে দেওয়া হয় সব প্রোডাক্ট, তাহলে আমরা অবশ্যই আবিষ্কারে নামবো, চেষ্টা করব। সেটা হতে হবে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে, কারণ রাষ্ট্রীয়ভাবে যদি না হয়, আমাদের রাষ্ট্রের মানুষ যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে, তারা বিভিন্ন ব্র্যান্ডের করে পোশাক বা পণ্য ব্যবহার করে, বা মেডিকেল ট্রিটমেন্ট নেয়, বা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে তারাও নেয়। সেটা যদি তারা বন্ধ করে দেয়, তারা যদি বলে যে দেশে তৈরি করবো ডাক্তার, ভালো উন্নত মানের চিকিৎসা, অবশ্যই সম্ভব। কারণ তারা দেশে করায় নেই দেখে, বা উন্নত যে চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, সেটাও তারা তাদের ছেলে মেয়েদেরকে তারা বাহিরে করায়। তো শিক্ষা, চিকিৎসা, আবার আপনার আবিষ্কার বা পণ্য যেটাই বলি,
দেশীয় প্রোডাক্ট, সেটা দেশে করা সম্ভব যদি এটা রাষ্ট্রীয়ভাবে তারা চায়। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা যদি সেটা করতে চায় অবশ্যই সম্ভব। যেমন এটা যদি আজকে থেকে বন্ধ করে দেয় দেশীয় রাষ্ট্র হিসাবে, যে বিদেশে আমরা যাব না, আমরা দেশে চিকিৎসা নেব, দেশের ডাক্তার তৈরি করা সম্ভব, অবশ্যই সম্ভব। আর যদিও এরকম বড় এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা বিরোধী দল বা অন্যান্য যারা বড় পর্যায়ে থাকে রাজনৈতিকভাবে, তারা যদি তাদের আত্মীয় স্বজন যদি একটু ক্ষতিকারক মানে চিকিৎসা দিক দিয়ে ক্ষতি হয়, তাহলে কিন্তু তারা অ্যাকশন নেবে, তারা আইন করবে, এটার ডাক্তারের জন্য আইন করবে, ডাক্তারকে শাস্তি দেওয়া হবে, আইনের মানে সুশাসন প্রতিষ্ঠা করবে। আইন আছে কিন্তু প্রয়োগ নেই, তারা কিন্তু প্রয়োগ করবে। তাদের আত্মীয় স্বজন মারা গেছে, তাহলে ওইভাবে প্রয়োগ করবে। আর যদি চিকিৎসা বলেন তাদের ছেলে মেয়ে যদি থাকে, তাহলে তারাও ওইভাবে চিকিৎসা সিস্টেম উন্নত করবে। আর যদি তারা ব্যবহার করে দেশীয় পণ্য, অবশ্যই তারা সেইভাবে ফ্যাক্টরি বলেন বা যেখানে যাই বলেন, তারা ওইভাবে মনিটরিং করবে, ভালো প্রোডাক্ট অবশ্যই তৈরি করবে। আর যারা খারাপ প্রোডাক্ট তৈরি করে বা খারাপ করে, তাদেরকে আইন করে যদি বিচার করা হয়, অবশ্যই তারা ভয় পাবে ভবিষ্যতে খারাপ পণ্য তৈরি করা বা খারাপ কিছু দেশে কিছু খারাপ করার। তাহলে সেই আইন বাস্তবায়ন নাই। সেই আইন যদি সেভাবে করা হয়, অবশ্যই দেশে সব কিছুই দেশীয়ভাবে আস্তে আস্তে আমাদের গড়ে ওঠা উচিত, আমাদের করা উচিত, মানে উচিত বা আমরা পারবো ইনশাল্লাহ, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো সেটা হচ্ছে না, কিন্তু সেটা হবে ইনশাল্লাহ কোনো না কোনোভাবে। হয়তো আমাদের দেশের মানুষের, দেশের জনগণের চেষ্টা বা আকাঙ্ক্ষা দেখে যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, তারা অবশ্যই করবে। যদি দেশের ভালো চায়, তারা অবশ্যই সেটা করবে। তো এই জন্যই বললাম, চারিদিকে আমাদের প্রতিকারও আছে, এখানে আমাদের সব কিছুই করা সম্ভব, কিন্তু সেটা আমাদের নিজেদের চেষ্টা থাকতে হবে, রাষ্ট্রীয়ভাবে আইন থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে যথাযথভাবে, তাহলে সব কিছুই সম্ভব। তাহলে এটা সব কিছুতে বললাম, ব্যাখ্যা দিলাম, প্রতিকার, তারপরে যে বিবেক বুদ্ধি খাটিয়ে, তাহলে আমরা আমাদের সবাই বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা বিবেকের কাছে প্রশ্ন করি, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আর আমরা জাতি হিসাবে আমরা প্রশ্ন করি, আমরা কোন জাতি, আমরা কী হিসাবে নিজেকে ইতিহাসে রাখতে চাই। তো যার সুস্থ মস্তিষ্ক আছে তারা, আর যাদের মানে বিকৃত মস্তিষ্ক না বা বিক্রি মন মানসিকতা না, যারা বিক্রি হয়ে গেছে, সেই মন মানসিকতা না, যাদের সঠিক দেশপ্রেম আছে, তারা অবশ্যই এইসব বিষয় চিন্তা করে এইসব বিষয়ে নিজেদের ডিসিশন নেবেন ইনশাল্লাহ, আশা করি। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে আর কোনো টপিক নিয়ে, হয়তোবা আর কোনো উদাহরণ নিয়ে, আর কোনো পরিবেশের যে সিস্টেম, পরিবেশের যে পরিবেশ যা তৈরি হবে সেই বিষয়ের উপর ইনশাল্লাহ আবারও ভিডিও করব। তো সে আপনাদের সবাই আল্লাহ সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।